আকাশবাণী কলকাতা। সমীক্ষা শিরোনাম শান্তি ফিরুক বাংলাদেশে। লিখেছেন জয়ন্ত বসু। চরম অনিশ্চয়তার মুখোমুখি বাংলাদেশ। তুঙ্গে ওঠা গণ আন্দোলনের সামনে শেষমেশ মাথা নুইয়ে পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়েছেন সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন এখন জনগণের কবজায়। শোনা যাচ্ছে দেশ ছাড়ার আগে বক্তৃতা করতে চেয়েছিলেন তিনি, কিন্তু সেই সময় বা সুযোগটুকুও পাননি গত ১৫ বছর ধরে দেশের দণ্ডমুণ্ডের কর্ত্রী। ছাত্রদের হাত ধরে শুরু হওয়া কোটা সংস্কার ও বৈষম্য বিরোধী আন্দোলন যেভাবে শিক্ষাবিদ, সামাজিক কর্মী, শিল্পী, লেখক, শ্রমিক সহ লক্ষ লক্ষ মানুষের আন্দোলন হয়ে উঠেছিল হাসিনার পদত্যাগের এক দফা দাবিকে সামনে রেখে, যেভাবে দেশটা আক্ষরিক অর্থেই হয়ে উঠেছিল মৃত্যু উপত্যকা, বাড়ছিল আন্তর্জাতিক চাপ, তাতে এছাড়া বোধহয় শেখ হাসিনার সামনে আর কোনো পথ ছিল না। তবে পর্যবেক্ষকদের মতে সম্ভবত তিনি বোঝেননি এত দ্রুত পট পরিবর্তন হবে। গত সন্ধ্যায় কারফিউ জারির পর এত দ্রুত তাঁর ওপর থেকে সমর্থন তুলে নেবে সেনাবাহিনী। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ দুপুরে এক বক্তৃতায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রী হাসিনা পদত্যাগ করেছেন, দেশে রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। আন্দোলন চলাকালীন প্রতিটি মৃত্যু ও অন্যায়ের যথাযোগ্য তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি। বলেছেন দেশে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। যদিও স্পষ্টতই বোঝা যাচ্ছে দেশের রাশ আপাতত থাকবে সেনাবাহিনীর হাতেই। এ এক আশ্চর্য সমাপতন। যে দেশ বহু লড়াই করে স্বাধীন বাংলাদেশ হবার পর সামরিক শাসন থেকে বেরিয়ে গণতন্ত্রকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিয়েছিল, সেখানেই আজ আন্দোলনকারীরা শাহবাগ প্রান্তরে ফুল দিয়ে সেনাবাহিনীকে অভ্যর্থনা করছেন। একে কি গণতন্ত্রের বা বলা ভালো গণতন্ত্র চর্চার ব্যর্থতা বলব? আসলে গণতন্ত্রকে স্রেফ দলতন্ত্রে পরিণত করলে মানুষ সেই তথাকথিত গণতন্ত্রকে আজ না হয় কাল সরিয়ে দেবেই। তারই প্রমাণ আজকের বাংলাদেশ, হয়তোবা বিশ্বের নেতানেত্রীদের কাছেও এক বিপদ সংকেত। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনুস সম্প্রতি বলেছিলেন, হাসিনা সরকারের সঙ্গে সাধারণ মানুষের যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। তাই তারা কয়েকদিন আগে অবধিও বোঝেনি যে মানুষের মনোভাব কতটা বিরোধী হয়ে উঠেছে। বাংলাদেশে বহুবার যাবার সূত্রে, বহু বন্ধুর সঙ্গে কথার সূত্রে সামনে থেকে দেখা ও শোনা কিভাবে একটা বড় অংশের মানুষের বিশ্বাস অনেক আগেই হাসিনা সরকারের ওপর থেকে টলে গিয়েছিল, যাদের মধ্যে ছিলেন আওয়ামী লীগের তথাকথিত সমর্থকরাও। এবছরের সাধারণ নির্বাচনেই বোধহয় প্রতিষ্ঠান বিরোধিতা স্পষ্ট হয়, যখন মাত্র 40% মতো মানুষ ভোট দেন। যে নির্বাচনে বিপুল ভোট পেয়ে জয়ী হয় হাসিনার আওয়ামী লীগ। আজকের গণ অভ্যুত্থান প্রমাণ করছে ওটা আসলে জয় ছিল না, ছিল পরাজয়ের সলতে পাকানো। যে সলতেতে ঘৃতাহুতি করল ছাত্র আন্দোলন আর শেষমেশ আগুনের ফুলকি দিল ওই আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে ছাত্রছাত্রী সমেত বহু সাধারণ মানুষের মৃত্যু। সত্যিকারের জনসমর্থন সঙ্গে ছিল না বলেই হাসিনা সরকার রাজনৈতিকভাবে সেই আন্দোলনকে সামলাতে পারল না, রাস্তায় নামিয়ে দিল নিরাপত্তা বাহিনীকে, আর তাতে হিতে বিপরীত হল। বিষয়টি অবশ্য একমাত্রিক নয়। অনেকেই বলছেন হাসিনা সরকারের বিরুদ্ধে জমে থাকা রোষ গণ আন্দোলনে পরিণত হয়েছে ঠিকই, কিন্তু পরবর্তীকালে নিশ্চিতভাবে তার সুযোগ নিয়ে নৈরাজ্য তৈরি করেছে কিছু অন্যান্য শক্তি। আর এখানেই ভারত, বিশেষ করে পশ্চিমবঙ্গের চিন্তার বিষয়। কেননা প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে তার আঁচ লাগবে আমাদের গায়েও। গোটা দক্ষিণ এশিয়ায় উন্নয়নের নিরিখে সামনের সারিতে থাকা বাংলাদেশের এমন পরিস্থিতি ভারতীয় উপমহাদেশ সহ গোটা পৃথিবীর কাছেই চিন্তার, বিশেষ করে যখন বিভিন্ন প্রান্তে যুদ্ধবিগ্রহ চলছে। এখন একটাই কাম্য, শান্তি ফিরুক বাংলাদেশে। মুঠোফোনে গত কয়েক সপ্তাহে বারবার অসহায় ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মৃত্যুর ছবি দেখে মনে পড়ে যাচ্ছিল শক্তি চট্টোপাধ্যায়ের সেই কবিতার লাইন, ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে। আমি বাংলাদেশি না হতে পারি, কিন্তু বাংলাদেশ তো আমারও দেশ, আমার পূর্বপুরুষের দেশ। সে দেশে মৃত্যু মিছিল থামুক, ফিরুক শান্তি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন জয়ন্ত বসু।